কিছু মানুষ এগুলো দাবি করে যে তখন বোধহয় এগুলো শিবলিঙ্গ ছিল এবং এইটিকে ভেঙে এইরকম বড় মসজিদ করা হয়েছে। আর ওটা গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেছিল সুলতান ফতেহ শাহ। কারণ এই যে অবস্থান চারিপাশটা আপনারা দেখুন কীভাবে রয়েছে, চারিদিকে আমবাগান এবং মানুষের দূর দূরান্ত মানুষের কোনো ছাওয়া কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না। আমি ক্যামেরাকে বলবো একটু সামনে এসে দেখাতে এগুলো খুব ক্লোজভাবে দেখুন। ঈদের নামাজও হয় এখানে, হ্যাঁ জানাজার নামাজ এখানেই হবে? এখানে হয়। তো এখানে কি আশেপাশে মুসলিম এলাকা আছে? নিশ্চয়ই। মুসলিম পার্শ্বে মোদিপুর গ্রাম আছে, পাশে পার্শ্বে মোদিপুর গ্রাম আছে, পার্শ্বে খিড়কি গ্রাম আছে, তার আগে একটা গরমহলি মসজিদ আছে, গ্রাম আছে, সবই মুসলিম এলাকা। কিন্তু ঘোষরা অত্যাচার করে বলে একটু সরকার ঘেরবাড়া করে রেখেছে। মালদা জেলার ইতিহাস মুর্শিদাবাদের থেকেও প্রাচীন। প্রাচীন মধ্যযুগে বাংলার রাজধানী ছিল এই মালদা। তবে মালদা জেলার ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শনগুলির অবস্থান পান্ডুয়া ও গৌড়ের মধ্যেই দেখা যায়। গৌড় যাওয়ার পথেই চারিদিকে জঙ্গল ও আমবাগানের মধ্যেই হঠাৎ চোখে পড়ল এক সাইনবোর্ড। নেমে দেখলাম বিশাল বড় এক ইসলামিক নিদর্শন। ভাগীরথী নদীর তীরে মাহেদপুর গ্রাম, গৌর নগরদুর্গ থেকে ঠিক 1 কিলোমিটার দক্ষিণে এবং লট্টন মসজিদ থেকে 1 কিলোমিটার পশ্চিমে এই মসজিদটির অবস্থান। মসজিদটির নকশা প্রায় চতুর্ভুজাকার। বাইরের দিক থেকে যদি মসজিদটি দেখেন, এর দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থে 18 মিটার। ভেতরের দিকে দৈর্ঘ্য 44.50 মিটার এবং এর প্রস্থে রয়েছে 13.65 মিটার। মসজিদটির নকশা এবং কারুকার্যটি ভালো করে লক্ষ্য করুন আর মনে করুন দামাস্কের সেই বড় মসজিদ, সামারার মসজিদ এবং দুলাফের মসজিদ সবগুলোই যেন প্রায় একই ছাঁচে তৈরি। এই সব মসজিদের নকশার প্রথম দেখা মিলেছে বাংলার পান্ডুয়া শরীফে অবস্থিত আদিনা মসজিদে। আর এই মসজিদটি আদিনা মসজিদের অনুকরণেই নির্মিত হয়েছে। তো আজকে আমি দাঁড়িয়ে আছি এমন একটি ঐতিহাসিক প্লেসে, এটা হচ্ছে মালদা জেলা, যার খুব কাছাকাছি কিন্তু রয়েছে বাংলাদেশ বর্ডার। এবং এটি এমন একটি মসজিদ, এমন একটি স্থাপত্য যেটি আপনার ওদিকটা দেখেন 12টা গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেছিল সুলতান ফতেহ শাহ। এটি প্রায় 1484 সালে নির্মাণ করা হয়েছিল। কিন্তু আপনারা কোথাও কোনো গুগল ডকুমেন্টারিতে গিয়ে এই মসজিদটি কিন্তু দেখতে পাবেন না। কারণ এই যে অবস্থান চারিপাশটা আপনারা দেখুন কিভাবে রয়েছে, চারিদিকে আমবাগান এবং মানুষের দূর দূরান্ত মানুষের কোনো ছাওয়া কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না। পুরো আশেপাশটা পুরো একদম জনশূন্যহীন একটা জায়গা। কারণ সামনে যেহেতু বর্ডার আছে, সেই বর্ডার সংলগ্ন এলাকার মধ্যে এরকম একটি মসজিদ, আপনারা মসজিদটা শুধু একবার দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে। প্রায় যুগান্তর ধরে মসজিদটি এইভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে এই জায়গাগুলো আপনারা দেখুন পুরো সম্পূর্ণ কিন্তু পাথর দিয়ে খোদাই করা। মানে কিছুটা পাথর আছে, পাথরের সাথে সাথে আপনার ইট এবং ছোট ছোট ইট, মানে এখন যেগুলো আমরা স্ট্রং চিক বলে থাকি বা আমরা যে কনক্রিট যেগুলো লাগাই, তখনকার দিনে কিন্তু কনক্রিট ছিল না। তো এইভাবে গিয়ে মসজিদগুলোকে বানিয়েছে। তো এখানে কিছু মানে যে বালি, যে নদীর যে চড়া বালি, সেই বালির অংশ দিয়ে তার সঙ্গে ছোট ছোট ইটকে টুকরো টুকরো করে কেটে এগুলো বানানো হয়েছে। আমি ক্যামেরাকে বলবো একটু সামনে এসে দেখাতে এগুলো খুব ক্লোজভাবে দেখুন এগুলো কিভাবে বানিয়েছে। তো এই যে আর্কিটেকচারগুলো সত্যি মানে একটা অবাককর বিষয় হচ্ছে। যেটা দেখছেন এটা হচ্ছে ফোয়ারা, এখান থেকে পানি উঠতো অজু করার জন্য। কিন্তু বর্তমানে একটা বড় ইস্যু, সেন্সিটিভ ইস্যু এখান থেকে জড়িয়ে আছে। যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে, সেখান থেকে এই সমস্ত যত মসজিদের মধ্যে যে স্তম্ভগুলো রয়েছে, এগুলো আসলে দেখুন অনেকটা দেখতে যেন মনে হবে শিবলিঙ্গের মতো। তো সেই হিসেবে কিছু মানুষ এগুলো দাবি করে যে তখন বোধহয় এগুলো শিবলিঙ্গ ছিল এবং এইটিকে ভেঙে এইরকম বড় মসজিদ করা হয়েছে। যখন থেকে এশিয়ার অন্তর্গত হয়ে গিয়েছে, কেন্দ্রের হাতে গিয়েছে, তখন থেকে কিন্তু এই জায়গাগুলো বিভিন্ন বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু আপনি এখানে দেখুন চারিপাশটা, যেখান থেকে দেখে কোথাও আপনার মনে হবে না যে এটা কোনো মন্দিরের অংশ বা এখানে কোনো মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। দেখুন ডিজাইন এবং কারুকার্যগুলো, যেখানে আপনারা তখনকার দিনে আর্কিটেকচারটা আপনি অনুধাবন করতে পারবেন। এবং এখানে দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু পাথর দ্বারা খোদাই করা রয়েছে। এটা এতটাই সলিড যে এটা কোনো ভাঙার চান্সেস থাকবে না। আগামী আরও 2000 বছর পর্যন্ত এটা থাকবে। এবং এটা খুবই বেশ জায়গাটা দেখছি খুবই দুর্বল নয়, খুবই স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে এই আর্কিটেকচারটা। এবার দেখুন মসজিদের সেই গম্বুজগুলো, এগুলো গম্বুজ, এরকম গম্বুজ কিন্তু এখানে আপনারা 12টা পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রধান গম্বুজ, মানে 12টা গম্বুজের একদম মিডিল পজিশনে দাঁড়িয়ে আছে।
তবে এগুলো যদি এখনকার দিনে হতো, এখানে ঝাড়বাতি যদি লাগানো যেত খুবই সুন্দর হতো। আর উপরে যে কারুকার্যগুলো দেখুন, যেখানে মনে হবে যে আপনার স্বস্তিকার মতো, কিন্তু আসলে কিন্তু এগুলো কোনো স্বস্তিকা নয়। তখনকার দিনের এগুলো ডিজাইন এবং তখনকার আর্কিটেকচারগুলো এইভাবেই হতো, কারণ পাথরকে কেটে কেটে বানাতে হতো। আর পাথরকে কেটে কেটে বানানো তখনকার সময়ে খুবই কষ্ট এবং দুঃসাধ্য ব্যাপার। অনেক বড় একর জুড়ে রয়েছে, চারিপাশটা পুরো আমের বাগান এবং ফাঁকা। এটা দেখুন বাইরের দৃশ্য, আর এটা পুরোটাই এএসআই দ্বারা অন্তর্গত, এই জন্য বেশিভাবে আমি ভিডিও খোলামেলা বানাতে পারছি না, কিছু রেস্ট্রিকশান আছে। আমি লুকিয়ে লুকিয়ে আপনাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছি, কারণ আমরা জানা নেই কোনো ইউটিউবারের আগে এত সুন্দর করে এই ভিডিওটা মানে এরকমভাবে রিস্ক নিয়ে কেউ বানিয়েছে কিনা। তবে আমি আপনাদের জন্য রিস্ক নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার সাথে আমাকে হেল্প করছে আমার দুটো এখানে ভাই আছে। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আফ্রিদি শেখ। আচ্ছা, আপনি এখানেই থাকেন? এখান আরেক ভাই আছে আমার সাথে, কি নাম? রিয়াজ শেখ। আচ্ছা, ওদের দুজনের সাথে আমি কথা বললাম, কথা বলে আমি এই জায়গার বিষয়ে একটু জানার চেষ্টা করলাম। ওরা খুব একটা তথ্য দিতে পারেনি, কারণ ওরা বলছিল যে এখানে কখনো ইউটিউবাররা এখানে আসেনি। আমি আপনাদের সাইড সিন দেখাবো। দেখুন এই মসজিদের চারিপাশটার ভিউজগুলো, এই এর সাইডে অনেক বড় একর অংশ জুড়ে আছে, অনেক বড় অংশগুলো আপনারা দেখুন, সামনে কতটা বড় অংশ, কিন্তু এগুলো খুবই স্বল্প দেখাচ্ছে। জানি না ক্যামেরাতে কতটুকু দেখাচ্ছে, আসলে এর ভিউজটা অনেকটাই বড় এবং ভিতরে গাছের চারা লাগানো আছে, বিভিন্ন গাছের চারা লাগানো আছে এবং বাগান আছে, যেখানে কন্টিনিউ পরিচর্যা চলছে। এখানে সমস্ত বাগানগুলো পরিচর্যা দেখার জন্য লোক আছে, এবং এটা দেখলাম এএসআইয়ের অন্তর্গত আছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এবং কত সালে নির্মাণ করেছেন তা নিয়ে কিন্তু একটা মজার গল্প রয়েছে বন্ধুরা। মাহেদীপুরে একটি অস্থায়ী মসজিদের বাইরে বর্তমানে ফতেহ শাহ আমলের একটা লম্বা শিলালিপির ফলক পড়ে রয়েছে, যেটিতে উল্লেখ আছে 889 হিজরি, এবং বলা হয়ে থাকে যে এই গ্রামটির দক্ষিণে একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদ থেকে একজন হিন্দু ব্যক্তি এই শিলালিপিটি এনেছিলেন। যেহেতু লিপিটির প্রাপ্তিস্থান এই গুণমন্ত মসজিদ থেকে খুব বেশি দূরে নয়, এই জন্য ঐতিহাসিক কানিংহাম এটিকে গুণমন্ত মসজিদের লিপি ফলক হিসেবে চিহ্নিত করেছেন, এবং তিনি বলেছেন মসজিদটি নির্মাণ করেছেন সুলতান ফতেহ শাহ। এই মসজিদটির নাম হলো গুণমন্ত মসজিদ। এটা সেই মসজিদের আমি একটু সামনের দিকে এসে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, কারণ আমি আপনাদেরকে বললাম যে পাশের যে জায়গাগুলো ঠিক কেমন। দেখুন এইভাবে বিরাম অবস্থায় কিন্তু পড়ে আছে, আর এই গাড়িটা যে রয়েছে দাদা, এই গাড়িটাতেই আমি এসেছি, না হলে এখানে আসা খুবই কষ্টকর ব্যাপার। কোনো গাড়ি, কোনো ট্যুরিস্টও এখানে আসে না যতটা জানলাম। আর এইগুলো সবই আম বাগান, বড় বড়, এগুলো সবই আম বাগান, চারিদিকটা কোনো মানুষজন থাকে না। আর এই পুরোটাই যেন জঙ্গল একটা বলা চলে, তখনকার দিনেও এটা জঙ্গল ছিল, বাট এটা পরিষ্কার করেই এখানে মসজিদটা নির্মাণ করা হয়েছে। এবং এখানে ঈদের নামাজ পড়া হয় কি? ঈদের সময় এটা খোলা থাকে? আচ্ছা, ঈদের সময় এটা খোলা থাকে, কবরস্থানও আছে, জানাজার নামাজও হয়, ঈদের নামাজও হয়। জানাজার নামাজও হয়, ঈদের নামাজও হয় এখানে? জানাজার নামাজ এখানেই হবে? এখানে হয়। তো এখানে কি আশেপাশে মুসলিম এলাকা আছে নিশ্চয়ই? মুসলিম পার্শ্বে মহদীপুর গ্রাম আছে, পাশে পার্শ্বে মহদীপুর গ্রাম আছে, পার্শ্বে খিড়কি গ্রাম আছে, তার আগে একটা গরমহলি মসজিদ আছে, গ্রাম আছে, সবই মুসলিম এলাকা। কিন্তু ঘোষরা অত্যাচার করে বলে একটু সরকার ঘেরাবেড়া করে রেখেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখলাম তো এই শাহের অন্তর্গত, এখানে কি শুধু একটা কথা মানে ঈদের নামাজ তো অনেকগুলো, বকরা ঈদ আছে, প্রত্যেক ঈদেই খোলা থাকে? প্রত্যেক ঈদই এখানে হয়। আর তাছাড়া কোনো এলাও নেই? না, জানাজার নামাজও এখানে হয়। জানাজার নামাজ পড়াতে পারবে? হ্যাঁ। কবরস্থান কোথায় আছে এখানে? পার্শ্বে কবরস্থান, দুই সাইডে পার্শ্বে কবরস্থান, মানে এই দিকটা কবরস্থান আছে, তার এইদিকে বাবুদিকেও কবরস্থান আছে, এদিকেও কবরস্থান আছে। কবরস্থান আছে। তো সবে বরাতের রাত এখানে, সবে বরাতের রাত তো এলাও আছে, মানুষ মোমবাতি এগুলো এগুলো দিয়ে যায়। আপনারা আসেন এখানে? আমরা আসি না, পার্শ্বেরই তো আসি, পার্শ্বে আমাদের গ্রাম, এই গ্রামের লোকগুলো আসে। আচ্ছা আচ্ছা, তো আমি একটা কথা বলে জানতে পারলাম যে এখানে ঈদের সময়, এখানে নামাজের সময় এগুলো কিন্তু খুলে দেওয়া হয়, মানুষ অনায়াসে আসে, এবং কেউ মারা গেলে এখানে। পুরো জায়গাটা আমি ঘুরে দেখলাম, এবং মসজিদটার যে এক্সপিরিয়েন্স, এর আগেও আমি অনেক মসজিদ, ঐতিহাসিক মসজিদগুলো দেখেছি, বাট এই যে মসজিদ, এই মসজিদটা আমার কাছে খুবই একটা এক্সপিরিয়েন্স এবং একটা হিস্টোরি আমার নিজের কাছেই হয়ে রইল। কারণ এত বড় একটি মসজিদ, এবং তখনকার দিনের যেটা নবাবী আমলে বানানো, এবং যেটা আমরা জানতাম না, এবং এই মসজিদে এখন নামাজও হয় না। তো সেই দিনের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখছি এবং মসজিদ থেকে দেখছি। তবে আরও ভালো লাগতো যদি এই মসজিদে এখন নামাজ আদা হতো।
যাই হোক, পরিস্থিতি সবসময় একই থাকে না, দিনের পর দিন চেঞ্জ হচ্ছে। তো এই ফার্স্ট টাইম এই জায়গায় সম্ভবত আমি এই ভিডিওটা বানালাম, এটা সেটাই বলছিল আমাকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আমার চ্যানেলের নামই আছে হিস্টোরিক বিউটি, তো ঐতিহাসিক সৌন্দর্য। আর আমি সেই ঐতিহাসিক সৌন্দর্যগুলো খুঁজে বার করি যেগুলো খুবই এখনকার দিনে পাওয়া যায় না, যে ইতিহাস, যে গুগল ডকুমেন্টারিও পাওয়া যায় না, বাট আমি ভ্রমণের মাধ্যম দিয়ে সেই জায়গাগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।